গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমরা তো 2024 থেকে অলরেডি 2025-এ পা দিয়েই দিয়েছি, কি তাই তো? একদম। তো নতুন বছরে এটা আমাদের প্রথম ব্লগ। আমরা 1 জানুয়ারি কোনো রকম ব্লগ করতে পারিনি, কারণ সৌম্য গিয়েছিল অফিস, আমি ছিলাম বাড়িতে। একা একা কোনো ব্লগ আমি শ্যুট করিনি। তা বলে এমনটা নয় যে সারা বছর তোমাদের সঙ্গে ব্লগ কোনো শেয়ার করব না, ব্লগ আসতেই থাকবে। তো আমাদের তরফ থেকে, আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক, আর যার যা রেজলিউশন আছে সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট হোক, আর বাড়ির সবাইকে নিয়ে খুব মজা করে নিজেদের দেখা স্বপ্নগুলো পূরণ করতে করতে নতুন বছরটা খুব ভালো কাটিও। তো আজকে ঘুম থেকে তো উঠে পড়েছি বেশ অনেকক্ষণ আগে, এখন বেজে গেছে কিন্তু অলরেডি 11:30। আমাদের ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন করব ব্রেকফাস্ট, চা বানানো হয়ে গেছে, আর আজকে খাওয়া হবে ঝালমুড়ি। বাড়ি থেকে আনা চানাচুর, ছোলা, পেঁয়াজ, তারপর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে জমিয়ে এখন মুড়িটা মেখে মুড়ি খাওয়া হবে। আর তারপর যেহেতু আমাদের 1 জানুয়ারি বললামই সৌম্যর অফিস ছিল, কোনো রকম ভালো খাওয়া দাওয়া কিছুই হয়নি, যদিও ও অফিস বেরিয়ে গিয়েছিল বলে আমি বাড়িতে যা ছিল তাই দিয়ে শুধু পোলাও আর পনির আনা ছিল, পনিরের একটা আইটেম বানিয়েছিলাম। তো নিরামিষের ওপর দিয়ে বছরটা শুরু করেছিলাম বলা যায়। আজকে তো শনিবার 4 জানুয়ারি, আর আজকে সৌম্যকে বলেছি মাটন আনতে। আজকে শুধু প্লেন মাটনের ঝোল আর ভাত হবে, আর বেশি করেই একবারে বানিয়ে নেব, মানে মাটনটা। আজকে শনিবার, কালকে রবিবার, রোজ রোজ রান্না করতে সত্যি ভালো লাগে না, তাই শনি রবি দুদিনের মিলিয়ে একদম আজকে বানিয়ে নেব, রান্নাটা করে নেব। ভাত শুধু কালকে করে নিলেই হবে। আর লেফট ওভার একটু ওই শীতের সব সবজি, মানে শিম, মূলো, ফুলকপি, ধনে পাতা, টমেটো, আলু সব দিয়ে একটা ওই চচ্চড়ি বা ঝাল যাই বলো ওরকম করেছিলাম কালকে, তো ওটা একটু থেকে গেছে, ওটাও আজকে প্রথম পাতে হয়ে যাবে। আর মাটন হলে তো সত্যিই আর কিছুই লাগে না। তো বক বক না করে চলো হাতের কাজগুলো ঝটপট করে সারি, আর টুকটুক করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকবো। এখানে আমাদের গরম গরম ধোঁয়া ওঠা 2 কাপ চা তো একদম রেডি, আর মাখা হচ্ছে মুড়ি সমস্ত কিছু দিয়ে। আর মুড়ি মাখার দায়িত্বে সৌম্যই আছে প্রতিবারের মতো। তো বলা যায় আজকে আমাদের নতুন বছরের প্রথম পিকনিক নাকি? তো পিকনিকের আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে মশলা মুড়ি, যেটা গ্রামের দিকে হয়েই থাকে। আর লাঞ্চে তো মাটন তোমাদের বললামই। তো নতুন বছরের দুজনের পিকনিক, নিজেদের বাড়িতেই কোথাও যাচ্ছি না, তবে বিকেলের দিকে একটু ইচ্ছা আছে ঘুরতে বেরোবো। আর এখানে ভাতের জন্য জলটাও গরম হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটাও কিন্তু ভেজানো হয়ে গেছে। চালটা মানে ধুয়ে ভাতের মানে জলের মধ্যে দিয়ে দিয়ে তারপরে মুড়িটা খেতে বসবো। আর এখানে একটু কাজ এগিয়ে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা, না 4টে, মানে 2টো পেঁয়াজ, ওই 4 টুকরো দেবো এমন নয়, আরও পেঁয়াজ আছে, সেগুলো ছাড়াতে হবে। খুব চোখ জ্বলছিল জানো তো, ওই জন্য এইটুকু করে এখন আর করিনি। আলু, রসুন, আদা সব কিছুই ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজটা আর একটু ছাড়িয়ে নেব। আর সৌম্য খাওয়ার পর চলে যাবে মাটনটা আনতে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর সৌম্য অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সৌম্য, কিরকম ব্রেকফাস্ট আজকে? দারুণ, একদম মনের মতো না? শীতের দিনে নারকোল, মুড়ি, আচার, চানাচুর, আর কি আছে? ছোলা, একদম জমে গেছে, সাথে কাঁচা লঙ্কা। লঙ্কাটা প্রচুরই ঝাল, তোমার চোখটা দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, চলো আমি এবার খেয়ে নিই, তারপর রান্নার কাজ শুরু করব। আমি তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি মাটন নিতে। আর আজকের ওয়েদারটা দারুণ, ঠান্ডার মধ্যে রোদ, তো সানি ডে, ওয়েদার খুবই ভালো। কিন্তু আমরা তো এখন বেরোবো না, বেরোনোর প্ল্যান আছে বিকেলবেলা বা সন্ধেবেলায়, দেখা যাক। রূপসা এখন বাড়িতে বাকি প্রিপারেশনগুলো করছে, যেরকম মশলা রেডি করা সেইগুলো। আমি মাটনটা নিয়ে সোজা বাড়ি যাব। মাটন তো নিয়ে চলে এসেছি, তো আমি যেগুলো এনেছি খুবই বাজে পিস, আসলে অনেকটা মেটে নিয়ে ফেলেছি, 6 পিস মেটে। তো রূপসার মাথা সেই জন্য গরম হয়ে আছে, অনেকক্ষণ ধরে কথা বলছে না। কিছু বলবে? না, কিছু আর বলার তো কিছু নেই, বলো। তুমি বাচ্চা মানুষ, তুমি কি করে জানবে কিরকম নিতে হয়? 2 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, মানে তোমরা বলো, ওকে কিছু বললেই ও বলে তোমাকে তো আমি যেতে বলেছি, তুমি কেন যাওনি? আমি জানতাম তোমার পছন্দ হবে না, তুমি যেতে পারতে। ও আমাকে বলে যেতে। এবার আমি ওকে এটাই বললাম যে তুমি তো ওখানে দোকানে গেলে, কটা মেয়েকে দেখলে যে ওই দোকানে চিকেন বা মাটন বা কিছু কিনতে এসেছে? কোনো মেয়েকে দেখেছো তুমি? তখন আর কিন্তু ওর কোনো উত্তর নেই। আমি
ভালো পারি বলে যে সবসময় আমাকেই করতে হবে এটা কি কোথাও লেখা আছে বলো তো? ওকেও তো শিখতে হবে। ও যে আমার থেকে বয়সে ছোট বা একদমই বাচ্চা এমনটা তো নয়। বললেই কি বলে জানো, আমার বাবা মা তো আমাকে কোনোদিন বাজারে যেতে দেয়নি, ওই জন্য আজকে ওর বাবা মা এটা করেনি যে একটা খুব ভালো কাজ করেছে এমনটা কিন্তু নয়। এটার ফল আজকে ও ভুগছে, ভবিষ্যতে কিন্তু এটা আরও ভুগবে। মা বাবা মানে অনেক বাবা মাকে বলতে শুনেছি যে আমার ছেলেকে বা আমার মেয়েকে এক গ্লাস জলও গড়িয়ে খেতে দিইনি আমরা বিয়ের আগে। এটা খুব একটা অহংকারের কথা মোটেও নয়। এটা বলাটা মানে রীতিমতো মা বাবার লজ্জা পাওয়া উচিত যে আমার মেয়েকে এটা করাইনি। এটা কখনোই কোনো গর্বের কথা নয়। আমার মা বাবাও আমাকে কিন্তু হাতে ধরে কিচ্ছু শেখায়নি। কোনো মা বাবাই চায় না যে তার ছেলে মেয়ে কাজ করুক, আমরা বসে বসে খাই। কিন্তু আমার শাশুড়ি এটা বলে যে সৌম্য সব রান্না পারে, আমাদের বাড়ির সব ছেলেরা পারে, আমরা করাই। কিন্তু আমি তো এখানে সৌম্যর তার বিন্দুমাত্র কিছু দেখি না। সৌম্যকে বললে বলবে তুমি আমায় করতে দাও না, নোংরা হয়ে যাবে, আমার রান্না তোমার পছন্দ হবে না, কিন্তু কোনো রকম হেল্পও করে না। আজকে নতুন বছরে ওর নামে এগুলো বলছি, এগুলো না বললে কেউ জানবে না। ওর এই গুণগুলোও আছে। কিন্তু একটা এনেছে মাটনগুলো, আমার মাথাটা গরম হয়ে গেছে। জিনিসটা তো কোনো কমা দামি জিনিস নয়, কথায় যে 50-100 টাকা, যাক ঠিক আছে খারাপ এনেছে, আবার পরের বার আনবো যখন ঠিক নিয়ে নেবো, এরকম তো কোনো ব্যাপার নয় বলো। একটা দামি জিনিস, কষ্ট করে রোজগারটা তোমাকেই করতে হয়, আমি তো রোজগারটা করি না, তাহলে তুমি কেন ভালো দেখে আনবে না? আর দোকানে গিয়ে যা দাম বলবে, আজ এখানে বলে না, সৌম্য এমন একটা মানুষ না কোনো দিন কোনো কিছুতে বার্গেনিং করে না। যেমন হ্যাঁ হতে পারে অনেকদিন আমরা এখানে মাটন নিই, মানে আমরা ছিলামই না প্রায় 2 মাসের ওপর, তারপর এসেওছি 1 মাস হয়ে গেছে, বাড়িতে এত খেয়েছিলাম বলে আর এসে থেকে খাওয়া হয়নি। কিন্তু তা বলে আমরা যখন গিয়েছিলাম তখন কেজি ছিল 800 টাকা। আজকে আমি আসার পরে ওকে জিজ্ঞাসা করলাম যে কত টাকা কেজি, বললো 840 টাকা। হয়তো ওকে একা দেখে দোকানের তখন খুব একটা কেউ ছিল না, ওকে ওটা বলেছে। ও বলতে পারতো যে যদি 800 করে হয় তাহলে 500 গ্রাম নেব, ও কিন্তু বলেনি। ওকে যা দাম বলবে ও সেটাই জীবন। আবার আমি যদি বার্গেনিং করি, বলে তুমি বার্গেনিং করো কেন গো? তাই করবো না, এটা তো স্বভাব। বলো হ্যাঁ, যদি তার 840-এ কমে না দিলে হবে না বা ওইতেই ও দেবে, তাহলে সে বলতে পারে যে না আমি 840-এ কমে দিতে পারবো না। কিন্তু আমার তো একবার বলতে কোথাও অসুবিধা নেই, অন্তত 820-ও নিত। এটা নিয়ে বলছি না, সমস্ত জিনিসের সৌম্যর এই স্বভাবগুলো না আমার মাথা একদম গরম হয়ে যায়, বিরক্তিকর লাগে। দেখো তোমরা পিসগুলো, আমি আজকে ওকে নাল্লি নিতে বারণ করেছিলাম, বলেছিলাম ওই সেই হাড়গুলো হয় না ওই ঝিরঝিরি মতো, ওইগুলো নিতে বলেছিলাম। ও প্রত্যেকটা ওই ঝিরঝিরি হাড়ই এনেছে। আর 500 গ্রাম মাটনে 6টা মেটে কে নেয় বলো তো? মেটে খেতে আমি ভালোবাসি মানছি, তাহলে শুধু শুধু মেটে আনলে ওই মেটে কষা যেটা হয় ওটা করতাম, দাম অনেক কম হতো। ও এগুলো বোঝে না। ওর হাতে যখন মানে মাসের 3-4 তারিখ বলো 10-15 তারিখ ওর হাতে টাকা থাকে না, ও ভাবে আমি কি করে ওড়াবো, কি করে পোড়াবো। কিন্তু গোটা মাসটা বুঝে তো আমাকে চালাতে হয়, আমি বুঝি। তো ওকে এবার এইভাবে শেখাতে হবে। ওর নামে এগুলো বললাম, ও মুখটা এখন গোজের মতো করে ভিডিও করছে। তোমরা কমেন্টে বলো তো আমি এগুলো ঠিক বলেছি না ভুল বলেছি। ওর শেখা উচিত নাকি ও এরকম ভুলভাল আনবে আমার বাজারে যাওয়া উচিত? তোমরা এটা কমেন্টে জানিও। পেঁয়াজটা ভাজার পর তো আমি ম্যারিনেট করা মাটনটা দিয়েছিলাম। ম্যারিনেট করেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট আর অল্প একটু টক দই দিয়ে, আর সর্ষের তেল অবশ্যই, সেটা দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর ওতে জিরেও আমি বেটে নিয়েছি। এই যে কোনো মাটন বা চিকেনে একটু গোটা মশলা মানে ওরকম বেটে দিলে না তার টেস্ট বা স্মেল দুটোই খুব ভালো আসে। তো আমি জিরে গুঁড়োটা খুব একটা ব্যবহার করি না চিকেন মাটন রান্না করতে গেলে। আমি একটু ওই মিক্সিতে পেস্ট করে নিই, তাতে একটু বেশ খচা খচা থাকে, তো ওটা বেশ ভালো লাগে। তো ওটা দিয়ে জাস্ট ঢেকে কিছুটা আমি কুক করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো,
আর কাঁচা লঙ্কা আমি বেশ অনেকগুলো না বেটে দিয়েছি, আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ একটু ঝাল ঝাল এই শীতের দিনে না হলে ভালো লাগে না, অল্পই দিলাম। আর দেবো পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা একটু বেশি করেই দিতে হবে, তার কারণ হচ্ছে যাতে কালারটা খুব ভালো আসে। তো আর আলুটা ভাজার সময় না গরম তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, তাতে কালারটা এমনিই ভালো আসবে। আর এখানে একটু বেশি করে এই রেড চিলিটা দিয়ে দিই, তো এতে কালারটা ব্যালেন্স হয়ে যাবে। এটাকে আমি ভালোভাবে এখন ঢেকে ঢেকে কষাবো। প্রেশার কুকারে তো দেবই, তা না হলে তো সেদ্ধ হবে না, আর এখানের যা মাটন এখানে তো সেদ্ধ হবেই না। তো এটাকে এখন আগে ঢেকে ঢেকে ভালোভাবে কষাবো। এখন অলরেডি বেজেছে 1:30, আর সৌমুকে এখন একটা হেয়ারের ট্রিটমেন্ট করব আমি বাড়িতে, কারণ ওর এত পরিমাণ ড্যান্ড্রাফ হয়েছে না, মানে ওর জামা কাপড়ের পুরো যে কালারেরই পরুক না কেন পুরো একদম সাদা হয়ে যাচ্ছে, কালো পরিয়ে তো বের করানোই যাচ্ছে না, সাথে অন্য কালার পরলেও ওরম হচ্ছে। তো কি হোম রেমেডি ইউজ করে আমি ওকে ড্যান্ড্রাফটা দূর করব তোমাদের সঙ্গেও শেয়ার করবো। দাঁড়াও, কালারটা কীরকম এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখনও পর্যন্ত কোনো রকম নুন কিন্তু দিইনি, না ম্যারিনেশনে না এমনি। এখন এবার আমি পরিমাণ মতো নুনটা অ্যাড করে দেব, একটু বেশি করেই নুন দেবো, কারণ আলুর মধ্যেও তো নুনটা যাবে। তো কালারটা তো খুবই সুন্দর চলে এসেছে। এবার এটাকে নুনের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। মাটন তো আমার প্রেশার কুকারে শিফট হয়েই গেছে, তো পরিমাণ মতো জলটা আগে গরম করে নিয়েছিলাম, তারপর মানে কড়াই থেকে ওগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো নিচে দিয়েছি। আর এখানে হোমমেড গরম মশলা, এটা এখনই দিয়ে দিলাম, না হলে গন্ধটা খুব তীব্র হয়ে যায়, এখন থেকে দিলে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। এবার এটাতে 3টে কি 4টে সিটি দিয়ে নিলে রেডি, কাজ শেষ আমার আর কি। তো এখন এটাকে লিডটা ঢাকা দিয়ে দেবো, দেন সৌমুকে মাথায় লাগিয়ে দেবো ড্যান্ড্রফ দূর করার যে হোম রেমেডিটা, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এই হলো সেই হোম রেমেডি। এর মধ্যে আছে পাতি লেবু, বীজগুলো তোমরা নিচে হয়তো দেখতে পাচ্ছ, আর আছে হচ্ছে এটা ভাতের ফ্যান। তো সৌমর চুল অনুযায়ী হয়তো এটা একটু বেশি হয়ে গেল। এটা অনেক ছোটোবেলায় আমরা মাখতাম, যখন আমাদের মিন্স আমার আর আমার দিদির খুশকির সমস্যা হতো, তখন এটা আমার দিদি আমাকে মাখাতো, বা দিদি নিজেও মাখতো। তো সৌম্য প্রতি রবিবারই মাথায় লেবু মাখে, কিন্তু ওই হেয়ার অয়েল দিয়ে আর কি। তো আমি বললাম আজকে যে ভাতের ফ্যানটা দিয়ে তোমাকে মাখিয়ে দিই, দেখো অনেকটা কিন্তু সুরাহা পাবে। তো তোমরা যারা এরকম খুশকির সমস্যায় ভোগো তারা কিন্তু এটা একবার অ্যাপ্লাই করতে পারো, যদিও শীতকালে এটা একটু কষ্টকরই, কারণ মাথায় এই যে ভাতের ফ্যানটা বসে ঠান্ডা লাগার সমস্যা থাকবে। তো যদি আর খুশকির সমস্যাটা দেখবে বেশিরভাগ কিন্তু শীতকালেই হয়, তো পারলে গরমকালে যদি কখনো এরকম সমস্যা হয় তোমাদের, তোমরা একবার এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর সত্যিই কাজ পাচ্ছ কিনা অবশ্যই কমেন্টে জানিও। আমি সৌম্যকে আজকে লাগাই, তারপর সৌম্য তোমাদের সন্ধেবেলা বলবে যে ও ড্যান্ড্রাফ কমেছে কি কমেনি কি, তাই তো? একদম। চলো লাগিয়ে দিই। তো এইভাবে সৌম্যর গোটা মাথায় তো ওটা অ্যাপ্লাই করে দিয়েছি। সৌম্য এখন গামছা পরে বসে আছে, এবার ও স্নানে যাবে। খুব ভালো হয় এটা যদি মাথাটা রোদেতে শুকোনো যায় না, খুব ভালো হবে। তবে আমাদের বারান্দায় তো এরকম রোদ আসে না, মানে একদম সকালে আসে, তখন এটা লাগানো সম্ভব নয়, কারণ তখন ভাতও হয় না। তো এখন এইভাবে লাগিয়ে দিয়েছি, তোমরা এইভাবে লাগাবে। আমরা তো খুশকির সমস্যা থেকে অনেকটাই সুরাহা পেতাম, এবার দেখা যাক সৌম্য কতটা কি সুরাহা পায়। এইভাবে অ্যাপ্লাই করে 10-15 মিনিট রাখবে, তারপরও শ্যাম্পু করে স্নান করে নেবে। সৌম্য তো এখন বারান্দায় বসে বসে মাথা শোকাচ্ছে, আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু আবারও আমার ব্যালকানি গার্ডেনটা শেয়ার করি। তো বগানভলিয়াতে তো ভরে ভরে ফুল হচ্ছে। আমি এখন ভাবছি আমি যদি ডালগুলো না কেটে দিয়ে যেতাম, তাহলে মনে হয় এখন ফুলে পুরো ভরে থাকতো এই জায়গাটা। তাও নতুন পাতা এসে খুব সুন্দরই ফুল হচ্ছে। আর এই জায়গায় গোলাপটা তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম, এত সুন্দর গোলাপটার বাঁধন দেখো, এখনও কিন্তু গোলাপটা ফোটেইনি। এটা ফুটতেই প্রায় 20-22 দিন সময় নেবে, আবার ফুটেও থাকবে ওই 20-22 দিন মতো, মানে একটা গোলাপ কমপক্ষে 2 মাস থাকবে এটা। আর প্রত্যেকটা কুঁড়ি দেখো কি বড় বড় এসেছে। আর এ তো আবার বাইরেই বেরিয়ে গেছে, এই বাইরে ফুটবে, আর এও বাইরে বেরোনোর চেষ্টা করছে। প্রচুর কুঁড়ি হয়েছে, এই 3-4টেই কুঁড়ি হয়েছে, প্রচুর নয়, মানে গাছ অনুযায়ী ঠিকই আছে। আর এখানে তো শীতে গন্ধরাজ ফুটবে আমার, ওই জন্য গন্ধরাজেও দেখো ভরে ভরে কুঁড়ি এসেছে।
আর গাছগুলো আমি দুদিন আগে পুরো স্নান করিয়েছি বলে পাতাগুলো দেখো একদম ঝকঝকে, না হলে এখান দিয়ে যখন জলের গাড়ি যায় প্রচুর ধুলো পড়ে পাতাগুলোয়। কিন্তু আমি প্রতিদিন এই রেলিং থেকে আরম্ভ করে এই গাছের পাতা সমস্ত ভালোভাবে মুছি বা ধুই। আর পিস লিলি এতদিন ঘরে রাখছিলাম, তো ঘরে রেখে দেখছিলাম একদমই গ্রোথ হচ্ছে না, বাইরে বের করে দিয়ে গেছিলাম, আসার পর দেখছি খুব ভালো বেড়েছে গাছগুলো। তারপর আমার দিদিও বলছে হ্যাঁ রে এই গাছটা বাইরেই ভালো হয়, তাই আমিও বাইরে বের করে দিয়েছি। এখন দেখছি না গাছটা বেশ ভালোই পাতা ছাড়ছে, কবে ফুল দেবে জানি না, তবে পাতা ছাড়ছে। আর এই দুটো তো রিসেন্ট আমি কিনে এনেছি, তো এরাও মোটামুটি বেশ ভালোই ফুল দিচ্ছে। আমি যদিও এই গাছের ফুল তুলে পুজো দিই না, ফুল কিনে এনেই পুজো দিই, কিন্তু তাও। আর কুমড়ো গাছটা এখন বেশ কিন্তু বড় হচ্ছে, এই যে পাতা ছাড়ছে বেশ ভালোই। আর মাটি আমি বলতে গেলে 1-2 দিন ছাড়া ছাড়াই মাটি খুঁড়ি, সার দিই, জল দিই, যার কারণে মানে যত্ন করি, ওই জন্যই। আর এটা আর একটা পিস লিলি, আর আমার সব থেকে ভালো লাগে এই গাছটা। মানে এটা যে আমি এসে এই রূপে দেখবো আমি ভাবিনি, আমি ভেবেছিলাম হয়তো এর সঙ্গে এসে আমার দেখাই হবে না, কিন্তু না, এই আবার একটা পাতা ছাড়বে, এই যে উঠেছে এই ডান্ডাটা। আর এই টবটায় যে দুটো লঙ্কা গাছ বেরিয়েছিল না, বাকি লঙ্কা গাছ আর বেরোলো না কেন কি জানি, তো ওই দুটোকে আমি এরকম ছোট ছোট টবে সেপারেট করে দিয়েছি। দেখা যাক, একদম ছোট ছোট পাতা ছাড়ছে দেখো, একেবারেই ছোট ছোট। আর চাল ধোয়া জলটা দিই, দেখা যাক। যদিও বীজের গাছ থেকে ফসল পেতে অনেকটাই দেরি হবে, তবুও থাক, সবাইকে যত্ন করছি, ওদের একটু করে দেবো, আলাদাভাবে যে ওদের করতে হবে এমন নয়। তো দেখা যাক কতদিনে কি দেয়, ফল না দিক একটু সবুজ তো দেখতে পাবো চোখে, এটাই আমার জন্য অনেক। তো এইখান থেকে এরকমভাবে এটা দেখতে খুবই সুন্দর লাগে দেখো। চলো সৌম্য এবার স্নানে যাবে, আর আমি এবার গ্যাস ট্যাস মুছি। তো স্নান পুজো দেওয়া সমস্তই হয়ে গেছে, আর বসে গেছি খেতে। তোমাদের বললামই ওই শিম, তারপর মূলো, আলু, ফুলকপি সব দিয়ে একটা লেফটোভার, এরকম ঝাল বলি আমরা এটা, তো চচ্চড়িও বলে অনেকে, সর্ষে বাটা দিয়ে। তো এটা সাথে স্যালাড, আর মাটন এখনও কুকারে আছে। আর বাকি সমস্ত একদম ভাগ করে আমি এখানে রেখে দিয়েছি রাত্রের, কালকের। আর আমি ওসব চচ্চড়ি ফচ্চড়ি খাবো না, আমি শুধু মাটন দিয়ে খাবো। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে কী করছি সেটা শেয়ার করব। সৌম্য বসে গেল খেতে, আর ভাবলাম যে তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে সৌম্য খুব সুন্দরভাবে ফুল দিয়ে পুজো করেছে। তো কি হয়েছে, বৃহস্পতিবার আমরা ফুল দিয়ে পুজো করি, ফুল মিষ্টি ঠাকুরকে বৃহস্পতিবার দিই। বাকি দিন যে ফুল দিয়ে পুজো করি এমনটা না, নকুলদানা দিয়ে হয় বাকি দিনগুলো। তো বুধবার দিন সৌম্যর অফিস ছিল, সৌম্য ফিরবে, তো ফেরার সময় ওকে আগের দিন বলেছিলাম যে তুমি ঠাকুরের ফুল মিষ্টিটা আনবে, তাহলে আমাকে আর বেরোতে হবে না। দিয়ে বুধবার ওর সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছিল, যার কারণে আমি একা একা তার পরের দিন, কিন্তু মানে তার আগের দিন মঙ্গলবার ওকে বলেছিলাম যে আমি বেরোবো, ও সেটা ভুলে গেছে। আর ও আমাকে ফোন করেছে অনেকবার, আমি ওর ফোনও রিসিভ করিনি। তো আমি বুধবার বিকেল বিকেল বেরিয়ে আমি ফুল মিষ্টি এনেছি, আবার সৌম্যও অফিস থেকে ফেরার সময় ফুল মিষ্টি এনেছে, যার কারণে প্রচুর ফুল হয়ে গেছে, ডাবল ফুল ডাবল মিষ্টি। তো বৃহস্পতি শুক্র দুদিনই ঠাকুর মিষ্টি খেয়েছে, আর ফুল যা আছে এখনো কালকেও হবে, বলো সৌম্য পুজো। আর সৌম্যর পুজো দিয়ে খাবার তোলা হয়ে গেছে, এই যে থালাবাটি ধুয়ে রেখেও দিয়েছে। আর বৃহস্পতিবার প্রদীপ জ্বালাই, মানে সকালে পুজোর সময়, নাহলে সন্ধেবেলা তো রোজই প্রদীপ দিই, কিন্তু বাকি দিনগুলো সকালে আর প্রদীপ দেওয়া হয় না, শুধু ধূপ দিয়ে আর ওই নকুলদানা দিয়ে, এই যে আমার নকুলদানা রাখা থাকে। আর বাড়ি থেকে যেটা এনেছিলাম পিতাম্বরী পাউডার, ওটা দিয়ে বাসন মেজেছি, বেশ ভালো চকচকে হয়েছিল। আবার যত দিন যাচ্ছে দেখছি কালারটা আবার একই হয়ে যাচ্ছে, না হলে বেশ এই দেখো, তা আমার বাসন ফাসন ভালো চকচকে হয়েছিল, কিন্তু দিন যাচ্ছে যত কালারটা আবার আগের কালারই ফিরে আসছে। চলো খেয়ে নিই। ঘড়িতে তো এখন ডট 7টা, আর আমরা প্রতিদিনের মতো আজকেও অনেকক্ষণ পর রেডি হয়ে তোমাদের সামনে ফিরে এসেছি। সৌম্য আমি দুজনেই রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন বেরোবো রাইডে, তাই তো না, রাইড ফাইড একটু ঘুরতে সন্ধ্যেবেলা। আমি এই মাত্র মা আর বাবার সঙ্গে কথা বলছিলাম, মাকে তাই বলছি সৌম্যর গাড়ি হয়ে যে কি হলো মা। মা বলছে কেন বলতো, আজ প্রতি শনি রবি হলেই ও দুপুর থেকেই মোটামুটি শুরু করে দেয়। কটার সময় বেরোবো বলো? এই 2-3 দিন আগে বলছিল অফিস থেকে তাড়াতাড়ি ফিরো, তাহলে একটু বাইকে করে ঘুরতে যাবো। ওটা তো তোমায় তাড়াতাড়ি বাড়িয়ে দেয় চাল। তো যাই হোক, আমার ভালো লাগে না গো এই শীতের মধ্যে। তার থেকে বড় কথা কি বলো তো, এই প্রতিদিন একটা একটা করে জামাকে বের করো, যেগুলো কাচার একবার পরেই আমি কাচি, আমি তোমাদের বলেছি। এই সোয়েটারগুলো নয়, এগুলোকে ধরো আবার রোদে দিতে হবে, কালকে রোদে দেওয়ার পর এগুলোকে ঝেড়ে আবার তুলতে হবে।
সকালের দিকে আসে, তো সেগুলোকে হ্যাঁ সেগুলোকে ঝেড়ে ঝেড়ে আবার তুলতে হবে। মানে এগুলো হচ্ছে এক্সট্রা কাজ, মানে সংসারের যা কাজ সমস্ত তো আমাকে করতে হয়, হেল্প করার কেউ নেই, তার উপর এগুলো হচ্ছে আমাকে শাস্তি দেওয়া। আর আমাকে একদিন বলেছে তোমার সোয়েটারগুলো ভালো নয়, বুড়ো বুড়ো মার্কা। এটা প্রথম যেটা পরছিলাম, তোমরা ওটা হয়তো ব্লগে দেখোনি, মেবি কালো রঙের মাথা গলানো, আমার খুব ভালো লাগে মাথা গলানো ওই ছেলেদের মতো সোয়েটারগুলো, আমার এরকম বোতাম দেওয়া খুব একটা ভালো লাগে না। তো ওটা পরছিলাম, তো আমাকে বলছে এটা বাজে বুদ্ধা মার্কা দেখতে, তোমার সোয়েটার নেই, চলো কিনে দেবো। আমরা আমার যা সোয়েটার আছে তোমায় ছাপা দিয়ে দেবো। তো আমি রেগুলার ওই জন্য মানে ওর সঙ্গে বেরোলে আমি একটা একটা করে সোয়েটার পরছি। তোমরা দেখবে কোনো সোয়েটার কিন্তু আমার রিপিট হচ্ছে না। এখনও আমার যে সোয়েটার আছে মোটামুটি এই শীতটা যেহেতু আমি সপ্তাহে 2 দিন বেরোই, শনি রবি, আমি টেনে দিতে পারবো। আর ব্যাঙ্গালোরে তো এবছর আমাদের সোয়েটার পরার সুযোগ দিচ্ছে, না হলে তো আমাদের এখানে সোয়েটার পরতে লাগে না। আমি পরেছিলাম, ও পরেনি। হ্যাঁ, আর যেহেতু বাইকে বেরোচ্ছি বলে একটু হাওয়া লাগছে, তো হয়তো হেঁটে বেরোলেও পরতে হতো না, ফুলাতা গেঞ্জি পরলেই হয়ে যেত। তো বাইকে বেরোচ্ছি বলে একটু সোয়েটার লাগছে। আমার প্রচুর সোয়েটার কালেকশন, মানে মানে বছর শীতে বিয়ের আগে আমার দিদি জামাইবাবু আমি সোয়েটার কিনতে যেতাম। আর আমার বাবা খুব রেগে যেত, যেগুলো ফালতু ইনভেস্ট, কোথাও শীতে তো বেড়াতে যাবি না শীতের দেশে, তাহলে কেন কিনিস এগুলো, ফালতু বেকার পয়সা নষ্ট করা। এখন লেগে যাচ্ছে। হ্যাঁ এখন লাগছে। আর অনেক যে আনি তাও নয়, সমস্ত বাড়িতেও আছে। এবারে আবার 2টো সোয়েটার এনেছি, পরের দিন একটা পরবো, তোমাদের দেখাবো দেখবে। তো ওই যাই যখন 2টো একটা করে আনি। আবার ভেবেছি এবারে যখন আবার যাব কিছু আবার নিয়ে চলেও যাব, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে ওখানেও থাকবে, এখানেও উল্টো পাল্টায় পড়তে পারবো আর কি। তো চলো এখন উল্টো পাল্টা বকে ফেলছি, তাই দেরি না করে ঝটপট বেরিয়ে যাই। আমরা প্রায় 45 মিনিট মতো বেকার ঘুরলাম। সৌম্য যেটা রেগুলার করে আর কি, রেগুলার করি না মানে এখন করছে। বেকার ঘোরাঘুরির পর আমরা এখন এলাম নীলাদ্রিতেই এসেছি, এইখান দিয়ে একটু আগেই ঘুরে গেলাম, আবারও এখানে এলাম। তো সৌম্যর ইচ্ছা আমাকে বার্গার খাওয়াবে, আগের দিন আমার বার্গারটা খেয়ে খুব ভালো লেগেছে, তো এই কারণে আমরা এখন চলে এসেছি বার্গার কিংয়ে। চলো ভেতরে ঢুকি। কপালটা আমার কিরকম খারাপ দেখো, চলে এলাম কিন্তু বন্ধ, টেকনিক্যাল ইস্যু আছে যে কারণে বার্গার কিং এখন বন্ধ। হায় কপাল, এখানে আর কোথাও নেই না। ও বাবা কিরম অবস্থা গো আমার। বার্গার কিং তো বন্ধ, তাই বার্গার খাওয়া হবে না। তো আমার এখন ইচ্ছা করছে এবার পিৎজা খেতে। তো আমরা যাচ্ছি সামনে ডমিনোজে, কারণ খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ আগে ভাত খেয়েছি তো যার কারণে। সৌম্য বললো ডমিনোজে না গিয়ে এখানে আসতে। চলো এখানে ঢুকে দেখি কি পাওয়া যায়। বার্গার পাওয়া যাবে, কারণ এই যে ছবি আছে এখানে তো বেশ ভালো ভালো কম্বো অফার আছে। তো আমরা সেখান থেকেই দুজনে 2টো অর্ডার করে দিলাম। তো আমরা যেটা অর্ডার দিয়েছিলাম চলে এসেছে। আমরা দিয়েছিলাম একটা চিকেন সারপ্রাইজ বার্গার, সাথে একটা কোক, আর সৌম্যরও একটা চিকেন সারপ্রাইজ বার্গার, সাথে এটা কি আইস টি, মানে বরফ দেওয়া চা, বাংলা কথায় হলো এটাই। তো খুবই রিজনেবল প্রাইসে আমরা পেলাম এটা। এটার কম্বো অফার ছিল মাত্র 69, মানে একটা চিকেন সারপ্রাইজ বার্গার উইথ কোক আর একটা চিকেন সারপ্রাইজ বার্গার উইথ আইস টি 69 করে আমাদের 138-এ এই দুটো হয়ে গেল। খুবই চিপ হলো বলো সৌম্য? চলো এবার এটা খেয়ে নিই। বার্গার খেয়ে যেহেতু পেট ভরেনি বা দামটা খুবই রিজনেবল, তাই এখান থেকে 4টে চিকেন উইংস অর্ডার করলাম। 4টের দাম পড়ছে 139। তো ওটা অর্ডার করে দিলাম। এই যে সৌম্য অর্ডার করে পেমেন্ট করে চলে এলো। তো এবার ওটা আসুক, ওটা খেয়ে দেখি কীরকম। এটা দাম অনুযায়ী 69 দাম আছে। চিকেনের প্যাটিটা বেশ ভালোই দিয়েছিল, চিজ বা মেয়োনিজ যেটাই বলো মোটামুটি ছিল। দেখো এই দামে তো একদম ভরে ভরে থাকবে না, যতটা থাকার ঠিকঠাকই। এবার দেখি উইংসটা কীরকম খেতে হয়। চলে তো এসেছে আমাদের চিকেন উইংস, আর রূপসা এখানে সস মাখিয়ে নিচ্ছে।
আমার আইস টিটা শেষ হয়ে গেছে, ওর কোকটা এখনো রয়েছে, আমি খেয়ে নেবো এটা ভাবছি। রূপসা কিন্তু ক্রিস্পি জিনিসটা খুব পছন্দ করে। হ্যাঁ, ধোসার দোকানে গেলেই বলে ক্রিস্পি। যেখানে লোকাল আমরা যেখান থেকে কিনি সেখানে ক্রিস্পি বোঝে না ঠিক, তো ওকে বলতে হয় পেপার ধোসা, তাহলে ও বোঝে। চলো এবার খেয়ে নিই। ম্যাকডোনাল্ডসে তো আমাদের খাওয়া হয়ে গেল, এবার বাড়ি যাব। আর ভেতরটা কি আরাম, ভেতরে কি গরম ছিল, বাইরে বেরিয়ে হেভি ঠান্ডা লাগছে। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার বাড়ি চলে যাব। আর তো বিখ্যাত ব্যাঙ্গালোরের জ্যাম। এই 7:30টায় বেরোলাম, 8:30 বেজে গেল, বাড়ি চলে যেতে হবে, ভালো লাগে না। ওই হলো, এই যে এটা রূপসার ফেভারিট গাড়ি। আর কিছু খাবে? বিরিয়ানি? বিরিয়ানি খাবে না? না না, আমি লাস্ট দিনেও করি। চলো এবার রাস্তা পেরোতে হবে, খুব কঠিন একটা কাজ এখানে। আমরা তো আমাদের ওখানে যে বাঙালি দোকানটা আর কি, যেখানে আমরা গোবিন্দভোগ চাল নিই, প্রায় 1 মাস হয়ে গেল এসেছি, তবে থেকে আমরা ঘুরছি, কিন্তু ওখানে পাচ্ছিই না, ওদের কলকাতা থেকে আসছেই না, দিচ্ছেই না আমাদের। তো আজকে নীলাদ্রিতে এসেছিলাম, এই দোকানটা একবার আমি বর্ণালীর সঙ্গে এসেছিলাম, তো এই কারণে এখানে একবার এলাম। আমি দেখছি হ্যাঁ, একটাই মাত্র গোবিন্দভোগ চালের প্যাকেট ছিল, আর 1 কেজির ছিল। দামটা ওরকমই, মানে আমরা ওখানে 500 নিয়ে 80 টাকা, এখানে 1 কেজি তাই 160 টাকা, তাই 1 কেজি একটাই পড়েছিল আমার জন্য, নিয়ে নিলাম। আর এখানে 500 করে প্যাকেট আছে, এগুলো হচ্ছে সোনামুগ ডাল। তো চালটা নেওয়া হয়ে গেছে, সৌম্য এখন বিল করছে, ভালোই হলো, চালটা পেয়ে গেলাম। তো কালকের তো রান্না করাই আছে, তো দেখি একটু দুধ নিয়ে নেব, দিয়ে কালকে একটু পায়েস বানাবো। নতুন গুড় আছে, চাল দিয়ে বেশ ভালো করে পায়েস বানাবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তোমাদের বললামই, বাইরে এত জোরে হাওয়া চালাচ্ছে, তাই এখানে চলে এসেছি এখন চা খেতে। এখানে চা খাওয়ার লাইনটা তোমরা দেখো, প্রচুর ভিড় হয় এখানে চা খাওয়ার জন্য। তো এই দোকানটাও কিন্তু আমাদের বর্ণালীরাই চিনিয়েছে। তো এখান থেকে আমরা আদা দেওয়া মানে জিঞ্জার মিল্ক টি অর্ডার করলাম, খেয়ে নেব, তারপর যাব বাড়ি। গোপাল দাদাকে ছেড়ে সৌম্য এখন এখানে চা খাচ্ছে, ভালো বানিয়েছে চাটা, আদার ফ্লেভারটা খুব স্ট্রং একদম। আমিও ওর থেকে একটু নিয়ে নিলাম, কারণ খুবই ঠান্ডা লাগছে, আমার জিভটা পুড়ে গেল। আমার এরকম গরম খাওয়া অভ্যেস আছে, খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি পারি না, আমি এটা খেতে গেলে আমাকে এখন 8 ঘন্টা দাঁড়াতে হবে। চলো এবার বাড়ি যাবো তো নাকি? বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, মানে 9টা 20, 25 এরকম তখন, কিন্তু এত ঠান্ডা লাগছিল না এসে আজকে, বলো সৌম্য, আজকে প্রচণ্ড শীত করছে, কেন জানি না, মানে বাইকের হাওয়া লেগেই এর আগে না 2 বছর আমাদের এরকম শীতটা অনুভব হয়নি, এবারে বাইকের হাওয়া লেগে না এমনি ঠান্ডা এবারে পড়েছে, মানে ওয়েদার রিপোর্ট তাই বলছে। এবারে খুবই ঠান্ডা, ব্যাঙ্গালোরে যেমন পড়ে তার তুলনায় বেশ ভালো ঠান্ডা পড়েছে। তো ওই জন্যই হয়তো এসে ওরও খুব শীত করছিল, দুজনেই তো হাঁটছি, তো ওখানে ওই আইস দেওয়া কোল্ড ড্রিঙ্ক খেয়ে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে সৌম্য আজকে মাথায় ওই ফ্যান আর লেবুটা লাগিয়েছিল না, ওটা তো মাথায় বসেছে কিছুক্ষণ, বলো সৌম্য? একদম, আর আইস দেয়া মানে একদম ভরে ভরে মুঠো চিল্ড আইস একদম, মানে কিরকম প্রচুর ঠান্ডা, আর খেতে ভালো লাগছে, যেহেতু ওখানটা গরম ছিল না, ঘরটা তো খুব গরম ছিল, ওই জন্য খেতে খুবই ভালো লাগছিল। কিন্তু ওখান থেকে বেরিয়েই না যেন থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে, তার কারণে চাটা খেলাম। চা খেয়ে আবার সৌম্য শর্টকাট দিয়ে না এসে কি করলো, একটু ঘুরে ঘুরে এলো, রাস্তাটা ফাঁকা ছিল, ওই জন্য খুবই ঠান্ডা লেগে গেছে। তো এসে আর ভিডিও করার অবস্থায় ছিলাম না, অনেকক্ষণ কুটিসুটি দিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে বসেছিলাম ফ্রেশ হয়ে। তারপর খিদেও পাচ্ছিল না একদম, যেহেতু ওগুলো খেয়েছি।
আমার তো খিদে পাচ্ছিল না, ও বললো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তারপর আমরা খেলাম। আজকে 11টার সময় ডিনার করতে বসলাম, এখন 11:30 বেজে গেছে। সমস্ত কাজ কমপ্লিট, যা যা করার ছিল আর কি খাওয়া হয়ে গেছে, রান্নাঘর গোছানো সব কিছু হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি, স্কিন কেয়ার হয়ে গেছে। স্কিন কেয়ার মানে ওই জাস্ট মুখটা একটু ফেস ওয়াশ করে নিয়ে রাত্রে যে ক্রিমটা মাখি, রাত্রে দিনে দুপুরে সকালে ওই একটাই ক্রিম, যখন সময় পাই মাখি। আর দেখো না মুখটা কীরকম বিচ্ছিরি লাগছে, আইব্রো করিনি অনেক অনেক দিন, সেই বাড়ি থেকে এসেছি আইব্রো করেছি, আর 1 মাসের ওপর, 1 মাসের বেশি। হ্যাঁ, আমি আসার মোটামুটি 10 দিন মতো আগে তো আইব্রো করেছিলাম, তো বিচ্ছিরি লাগছে। করব, খুব তাড়াতাড়ি করব। সৌম্যও চুল কাটবে, আমি আইব্রো করব, লুকটা চেঞ্জ হয়ে যাবে বলো। একদম না, আমার আসলে অনেক দিন হয়ে গেল চুল কাটিনি, এখানে ও বাড়িতে আসার কেটেছিলাম, জৌগ্রামে কেটেছিল একদম প্রায় 1 মাস আগে, 1 মাসেরও বেশি, 1 মাসের বেশি। আজকে 4 আমাদের অ্যানিভার্সারির আগে কেটেছিলেন না, আমরা যেদিন জৌগ্রাম থেকে শ্রীরামপুর চলে এলাম সেই দিন, হ্যাঁ মানে 26 তারিখ কেটেছিলে তুমি চুলটা। তো চুল কাটতে হবে, ও তো প্রতি মাসে না চুল কাটলে, চুল বড় হলে ওর মুখটাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে বলো কমেন্টে। সব জায়গাতে এবারে প্রচুর ঠান্ডা পড়েছে, বাড়িতে তো খুবই, মানে জৌগ্রামেও বেশ ভালো ঠান্ডা পড়েছে। মা তো খুবই কষ্ট পাচ্ছে ঠান্ডায়, বাবাকে নিয়ে আর কি, যেহেতু বাবাকে সবটাই করে দিতে হয়, মা নিজেরটাও নিজেকে সব করতে হচ্ছে। এই বয়সটা দেখো একটু রিল্যাক্সের বয়স তো, কিন্তু আমার মা সেই ছোটোর থেকে না ওই খেটেই এসেছে। মা আর কি এগুলো বলে যে কিছু মানুষ পৃথিবীতে আসে শুধু কাজ করার জন্য, আমার মা একদমই সেই দলেই পড়ে, ছোট থেকেই এরকমই। তারপর বিয়ের পরও জয়েন্ট ফ্যামিলিতে প্রচুর, আর বাড়ির বড় বউ, প্রচুর খাটতে হয়েছে আমার মাকে, প্রচুর খেটেছে প্রত্যেকের জন্য, মানে নির্দ্বিধায়। হ্যাঁ, তো যাই হোক, সেগুলো বেকারই করেছে, আজকের ডেটে এসে বুঝতে পারি বেকার ওগুলো হয়েছে, কিন্তু মা তখন বোঝেনি, মা করে গেছে। এখনও দেখো নিজের জন্যও করতে হচ্ছে, আর বাবাকে তো এই মুহূর্তে বাবাকে করার মতো মা ছাড়া কিন্তু পাশে আর কেউ নেই। তো ওটাই বলছে ঠান্ডায় খুবই কষ্ট হচ্ছে, কিছু করার নেই, হেল্পিং হ্যান্ড আছে, তবুও সে তো একটা টাইমে আসে, তার বাঁধা ধরা কাজ করে দিয়ে চলে যায়, বাকি সারাদিন সব তো নিজেকেই করতে হয়। একটা সংসারে তো ওই আধ ঘন্টা 1 ঘন্টা হেল্পিং হ্যান্ড এসে কিছুই করলে, মানে ওটা করলে ওটা জাস্ট একটু সুরাহা, তাছাড়া সারাদিনে যে টুকটুক টুকটুক করে কাজ থাকে সবই নিজেকে করতে হয়। আমাদের এখানে ফ্ল্যাট বাড়ি মানে ছোটোখাটো, আর গ্রামের বাড়ি মানে তোমরা দেখেইছো বড় উঠোন, গেটগুলো চাবি দিতে যাওয়াটাই কতটা হেঁটে যেতে হবে, সেটাই একটা কত বড় কাজ এই ঠান্ডাতে। তো যাই হোক, খারাপ লাগে, মানে যেতেও পারি না, এই জাস্ট ঘুরে এলাম, গিয়ে যে একটু হেল্প করবো, বা সব থেকে খারাপ লাগে এখানে দেখো সেরকমভাবে ঠান্ডা পড়ে না, তো এখানে এসে যে এই সময়টা একটু থাকবে বাবার জন্য, সেটাও হবে না। না হলে মাকে তাই বলি যে বাবা মা তোমরা দুজনেই যদি আসতে পারতে, এই শীতের সময়টা কিছুদিন থেকে যেতে পারলে তোমাদের একটু মানে শীতটা কম লাগতো, আমারও ভালো লাগতো। আসলে কেউই আসে না তো আমাদের এখানে, আমার মাঝে মাঝেই মন খুব খারাপ হয়ে যায়, কোনো কারণ ছাড়াই মন খারাপ করে বসে থাকি যে কেউই আসতে পারে না আমাদের কাছে। সবাই ভাবে যে আমরা দূরে থাকি, আমরা কারোর খোঁজ খবর নিই না, আমরা বুঝি খুব ভালো থাকি। খোঁজ খবর নিই না নয়, খোঁজ খবর নিই, কিন্তু কি বলতো, আমার এগুলো মনে হয় কই আমাদেরও তো কেউ খোঁজ খবর নেয় না। গুটি কত কিছু মানুষ আছে, যেমন আমার বাড়ি থেকে তো নেবেই, তো এই রকম খুব ক্লোজ ছাড়া কোনো রিলেটিভ তো আমাদের খোঁজ নেয় না। আমরা বয়সে ছোট মানছি, আমরা তাদেরকে 10 বার ফোন করব, কিন্তু তারা যেমন আশা করে যে আমরা ছোট বলে আমরা তাদের 10 বার ফোন করব, আমরাও তো কোথায় গিয়ে আশা করতে পারি যে আমাদেরও তারা একবার ফোন করবে, আমাদের তো আশা করাটা ভুল নয় না। তো আমরা এই জিনিসগুলো পাই না। আমার তো মনে হয় আমরা বাইরে থাকি, দুজন একা থাকি, এখানে ওর আমি, আমার ও ছাড়া কেউ নেই। আমার তো মনে হয় আমাদের বেশি খোঁজ খবর তাদেরই নেওয়া উচিত, কিন্তু এই মানুষগুলোই কম। কিন্তু সবাই ভাবে যে ওরা দূরে থাকে, কোনো সাথে পাঁচে থাকে না, ভালো থাকে, কারোর খোঁজ নেয় না, এই করে না, সারাদিন হয়তো আনন্দ ফুর্তি করে বেড়ায়, কিন্তু মোটেও তা নয়। একা সংসার ভীষণ কষ্টের। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, আমার যেহেতু হেল্পিং হ্যান্ড বলতে মানে ওই যে দিদি আসে কাজে, তাছাড়া কিচ্ছু নেই, কেউ নেই। মানে একটা আলু ছাড়াতে গেলে আলুটা নিয়ে আসতে হবেও নিজেকে, ছাড়াতে হবেও নিজেকে, রান্না করতে হবেও নিজেকে, সমস্তটাই নিজে, আমাকে করে দেওয়ার কেউ নেই। সুতরাং যারা প্রপার এরকম একার সংসার করেছে তারা এটা ফিল করবে, আর যারা মানে ফরমাস করলেই সমস্তটা পেয়ে যায় হাতের কাছে, তারা এটা বুঝবে না।
যাই হোক, তো নতুন বছরে যেটা বলার, নতুন বছর তো পড়ে গেছে, যে যার মতো আনন্দ করছে, কাটাচ্ছে। কিছু কিছু মানুষের কিছু কিছু রেজলিউশন আছে, তো আমারও এই বছর দুটো রেজলিউশন আছে। একটা হচ্ছে আমি কারুর প্রতি কোনো রকম এক্সপেকটেশন রাখবো না। আমি মেয়েটা না ভীষণ আবেগপ্রবণ, জানো তো, মানে আমি ভেবে ফেলি কি, যারা আমাকে ভালোবাসে, এটা আমাকে বোঝায়, যারা ফিল করায়, আমি তাদের প্রতি খুব আশাবাদী হয়ে যাই। আমি ভাবি কি, আমি আমাকে নিয়ে তারা এটা ভাববে, এটা করবে, এই তাই। হয়তো আমার দিক থেকে এটা ভুল, কিন্তু এমন, মানে কিছু কিছু মানুষের থেকে আমি এমন এমন জিনিস পাই না, ওই হয় না, পেলে বেশি আশা হয়ে যায়। পেলে মানে আমি বলছি না যে সোনা দানা জামা কাপড়, এরকম নয়, মানে কেয়ার বলো, বা এই খবর নেওয়া, বা একটু যত্ন করা, বা ধরো আমি কি খেতে ভালোবাসি, এগুলো যদি তারা জানতে চায়। খুব গুটি কতক মানুষ আছে আমার জীবনে এরকম, তার মধ্যে এ একটা, আমার মা একটা, আমার দিদি একটা। তো এরকম আরও কিছু মানুষ আছে যাদের নামগুলো আমি নিলাম না। আহ, আমি আশা করি, এই যেমন ধরো ছোটোখাটো একটা উদাহরণ দিই, আমি যখন 1 বছর অন্তর বাড়ি যাই, আমার আমার দু বাড়িতেই, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি, দু বাড়িতেই কিছু মানুষের প্রতি আমার কিছু আশা থাকে কি, আমি 1 বছর পর গেলাম, হয়তো এটা করবে, কারণ আমি তাদের আমার দিক থেকে যতটা করার আমি করি। তো এরকম কিছু আশা আমার থাকে, কিন্তু আমি গিয়ে যখন পুরোপুরি আশা ভঙ্গ হই না, তখন খুব খারাপ লাগে। সব থেকে বেশি কষ্টটা পাই আমি, কারণ আমি ভেবে রাখি এক, আমার সঙ্গে হয় আর এক। তো ওই জন্য খুব খারাপ লাগে, যার কারণে কোনো রকম এক্সপেকটেশন আমি 2025-এ কারুর প্রতি রাখবো না, এমনকি সৌম্যর প্রতিও না। মানে ভেবে ফেলি এটা হবে, ওটা হবে, এই আজকে কথাই বলছি, ধরো আজকে রবিবার, সৌম্য আমায় নিয়ে যাবে, এই মোমো খাওয়াবে, এই করবে, ওই করবে। আলটিমেটলি দিন শেষে গিয়ে দেখলাম কিছু হলো না, ওটা নিয়ে কিন্তু আমার মাথায় ঘুরতে থাকবে, মন খারাপ হবে। তা বলে যে বিশাল ঝগড়া অশান্তি করবে এমন নয়, কিন্তু খারাপ লাগে, মানে ভাবি এক, সেটা হয় না, তো ভীষণভাবে ভেঙে পড়ি মন থেকে। তো এই জিনিসটা আমি কারুর প্রতি রাখবো না, সৌম্য না, আমার মা না, দিদি না, বাকিদের তো নাই। তো কিন্তু মা, দিদি, সৌম্য ওরা প্রত্যেকেই অনেক করে, কিন্তু ওদের প্রতি রাখবো, বাকিদের প্রতি রাখবো না, এটা খারাপ। তো আমি দেখতে চাই এই 1টা বছর কারুর প্রতি কোনো রকম আশা আমি রাখবো না। আর সেকেন্ড হচ্ছে, আমি নিজে কিছু আর্ন করার চেষ্টা করব এই 2025-এ, সেটা যেভাবেই হোক, যেভাবে মিন্স অবশ্যই সৎ পথে। আমি যেহেতু বিয়ের আগে ইনকাম করতাম, যাই হোক, কিন্তু এখন তো আর পারি না, কোথাও গিয়ে খারাপ লাগে। এই যে আজকে ধরো গেলাম যেখানে খেতে, ছোট ছোট বিল অ্যামাউন্ট হয় এগুলো, কিন্তু আমার খারাপ লাগে, সব সময় এটা সৌম্যই পে করে। কোথাও গিয়ে আমার মনে হয় কি, যদি এটা আমি করতে পারতাম, আমার ইচ্ছা হয় যে ওকে যদি একটা আইসক্রিম খাওয়াতে পারতাম, কিন্তু পারি না, মানে যেহেতু আমি পুরোপুরি বেকার বলা চলে। তো কোথাও গিয়ে এখন এটা ফিল হয় যখন আমি দেখি যে এত একটা উন্নত জায়গায় থাকি, যেখানে প্রত্যেকটা মেয়েই বলা চলে কিছু না কিছু আর্ন করে, সেই জায়গায় গিয়ে আমি কিছু করতে পারি না। তাতে যে আমি অভাবে আছি এমনটা নয়, বাট ওই বললাম না, ছোটোখাটো কিছু করতে পারলে আমার ভালো লাগে। ও এগুলো ফিল করে না, মানে ও বলে কি আছে, আমি তো দিচ্ছি, আমার টাকা কি তোমার টাকা নয়? কিন্তু সেটা নয়। কোথাও গিয়ে একদিন হয়তো আমি ওকে বললাম, চলো আজকে আমি চাটা খাওয়াই, বা চলো আজকে আমি তোমাকে একটা আইসক্রিম খাওয়াই, আমিও খাই, তোমাকেই খাওয়াই, তোমাকেও খাওয়াই। কিন্তু এগুলো যখন হয় না, খুব খারাপ লাগে। যার কারণে এটা আমার একটা ভাবনা, জানি না আমি কতটা কি করতে পারবো, কারণ এখানে আমি আর্ন করতে পারি একটাই জায়গা থেকে, সেটা হচ্ছে গান থেকে। কিন্তু এখানে গান শেখানো কিভাবে, কি কোথার থেকে শুরু করব, কিভাবে প্রচার করব, কি না কি কিছুই জানি না। বা হয় না, ওই ভাবি হ্যাঁ হবে হবে হবে, বাট হয় না কোথাও গিয়ে। যার কারণে ওই জায়গাটা চাপাই পড়ে গেছে, মানে আমার জীবন থেকে গান শব্দটা পুরো জাস্ট মুছে গেছে বিয়ের পর। যাই হোক, তো ওটা হচ্ছে না। দেখা যাক, কোনোভাবে যদি কোনো জায়গা থেকে কোনো রকম সুযোগ পাই, বা সেটা যদি আমি কন্টিনিউ করতে পারি, আর যদি কিছু আর্নিং করতে পারি, ভালো লাগবে। তো এই দুটো হলো আমার 2025-এর রেজলিউশন। তো সৌম্যর কিছু আছে নাকি এরকম? না, আমার সেরকম কিছু ভাবিনি। বাবা, কিছুই ভাবনি? না, মন দিয়ে কাজ করব, আরো জায়গায়, মানে আরো এগোবো। ও বলে বলে দিতে হয়, ওর কিছু বলা নেই। মাঝে মাঝে মাংস কিনে আনবো, বাড়িতে ঝামেলা পাতাবো, এরকম কিছু নেই? না, এক্ষুনি সেরকম কিছু নেই। ভালো মাংস কিনে আনবে, এরকম কোনো ব্যাপার নেই? শিখবো নিজে নিজে বাজার করা, একা একা ভালো ভালো জিনিস কেনা। সেগুলো তো শিখতে হবে। কাকে? আমাকেই শিখতে হবে। কোন সালে, 25-এ না 50-এ? বছরই শিখতে হবে।
নাহলে এগুলো মনে মনে একটা ভাবো যে এইটা করব, আর যেন আমার আনা মাংস নিয়ে ও বলতে পারে না যে এটা খারাপ এটা ভালো, তাই না? একদম। এখন ঘুম পেয়েছে? ঘুম তো পেয়েছে, অনেকটা রাত হয়ে গেছে। কটা বাজে? 11:30 বাজে, বড় জোর 11:45। এটা কিছুই না, আমাদের এটা সন্ধে। যাই হোক, হ্যাঁ, উঠতে আমাদের দেরি হয়, শুতে আমাদের মানে এই না, হ্যাঁ উঠতেও দেরি হয়, শুতেও দেরি হয়। ও তাড়াতাড়ি উঠে, ও আজকে 8:30টায় উঠেছে না গো? হ্যাঁ আমি 9টায়। তো যাই হোক, আর শীতকাল বলে দেরি হয়ে যাচ্ছে। আর ঠান্ডাটা পড়েছে তো এই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুলে আর উঠতে এবছর ইচ্ছা করে না। ব্যাঙ্গালোরে আমি তো 3টে শীত পার করছি এই নিয়ে। আমিও তো তাই। হ্যাঁ না, আমি বলছি কথা। হ্যাঁ, তো ঠান্ডা খুবই বেশি আছে অন্যবারের থেকে। এটা প্রত্যেকেই বলছে। আগের বারে তো রূপসা সোয়েটার পরেছিল অল্প স্বল্প বাইরে বাইরে বেরোলে, বাড়িতে এবারে একদিন, তো পড়ছেই, বাড়িতেও পড়েছে 1-2 দিন। হ্যাঁ বাড়িতে ভোরবেলা উঠে একদিন পড়েছি বাড়িতে, ওর অফিস যাওয়া ছিল, রান্না করছিলাম ওই দিন। হ্যাঁ, তাছাড়া বাইরে বেরোলে উঠেছিল, হুম তো পড়েছিল ওই দিন। হ্যাঁ, তাছাড়া পড়ি না। আর বাইরে বেরোলে পড়তে লাগছেই। এবারে সত্যি গো, সব জায়গাতেই খুব ঠান্ডা পড়েছে, মানে প্রত্যেকেই বলছে বাপরে কি ঠান্ডা। এমনিই দেখবে প্রতি বছর একটা করে বছর যায়, সবাই বলে এবারে কি গরম পড়েছে, এবারে কি বর্ষা হলো, এবারে কি ঠান্ডা, মানে আগের বছরের গুলো ভুলে যায়। কিন্তু এবারে সত্যিই ঠান্ডা পড়েছে। আবার এই একটা জিনিস যেটা আমি খেয়াল করি, সবাই বলে গরমকালে প্রচন্ড গরম, গাছ লাগালে ভালো হয়, কিন্তু এই যে শীতকাল, এইটাই গাছ লাগানোর সময়, এই সময় গাছটা লাগালে যে 6 মাস পরে গরমকালে গিয়ে সেটা কাজে দেবে, সেটা কিন্তু কেউ ফলো করে না। আবার তো নতুন একটা কি ভাইরাস এসেছে বলছে, আমার তো খুব ভয় লাগছে। ইন্ডিয়ান হেলথ মিনিস্ট্রি থেকে বলেছে ভয় পাওয়ার কিছুই নেই। হু থেকে বলেছে চায়নাকে যে ডেটাগুলো প্রপার শেয়ার করতে, যেটা লাস্ট 2019 ডিসেম্বরে চীন করেনি, যার জন্যে কোভিডটা এতটা মহামারীর রূপ নিয়েছিল। তো দেখা যাক, এবার ওখানে হচ্ছে বলেই যে সেরকম আগের বারের মতো কিছু হয়নি যদিও এখনো, কিন্তু ফেসবুক খুললেই নিউজ পোর্টালগুলোতে ওইগুলোই দেখাচ্ছে আর কি। ওরা কিছুটা নিউজ পোর্টালে কিছুটা ভয়ও দেখাতে থাকে, এটা তো অবশ্যই। যেরকম আমার এখন রিসেন্ট চোখে পড়ছে আনন্দবাজার খালি শেয়ার করছে ভাগ্যফল রাশিফল নিয়ে। হ্যাঁ, ও আজকে খুলেছিল, আমি দেখছি, ওর দেখছি, আমার দেখছি, মায়ের, দিদি, 1 মাস ধরে তাই চলছে আর কি, এরকমই আসতে থাকছে। তো ওরা ঠিক খবরের বদলে এগুলো বেশি শেয়ার করছে, অন্যরা করছে না। তো ভয় পাওয়ার এক্ষুনি অতটা কিছু নেই। কিন্তু কি বলতো, ওই বলছি না, বাইরে যেহেতু থাকি না, আর একা তো, আমার ও ছাড়া কেউ নেই। আমার সব সময় চিন্তা হয় আমি পড়ে গেলে সংসারটা মানে সামলানোর কেউ নেই, মানে ওই রান্না বান্না এগুলো বলতে চাইছি। মানে বাড়িতে সব কিছু থাকতেও কিন্তু বাইরে থেকে কিনে এনে খেতে হবে বা খাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। আর ওর কিছু হলে বাড়িতে জিনিসটাই আসবে না, এটা একটা চিন্তা, যার কারণে আমার মনে হয় আমি অসুস্থ হলেও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে, ওর সেই ক্ষমতাগুলো আছে। কিন্তু ওর কিছু হলে আমি কি করব, আমি এগুলো বুঝতে পারি না। আমার এগুলো ভাবলেই কিরম ভয় পাই। আমি ভগবানকে বলি, ভগবান ওর যেন কিছু না হয়, আমাকে রোগ দাও, কিন্তু ওকে তুমি সুস্থ রেখো, কারণ আমার হলে ও আছে, ওর হলে কি করব আমি জানি না। তো এই আর কি, মাকে একটু আগে বলছিলাম, মা যদি ওরকম কিছু হয় একদম সবার আগে বাড়ি চলে যাবো। মা বলছে হ্যাঁ হ্যাঁ বাড়ি চলে আসবি। তো দেখা যাক। তো ভগবানের কাছে এটাই চাওয়ার, যেন এরকম কিছু না হয়, করোনার মতো পরিস্থিতি যেন আর না দেখতে হয় আমাদের। কারণ ওই টাইমটা জাস্ট ভয়াবহ ছিল আমাদের প্রত্যেকের জীবনে। হ্যাঁ, মানে অনেক অনেক মানুষ আছে, আমার দিদারা থেকে আরম্ভ করে আরও পুরনো যারা যুগের, তারা কেউ ওরকম গৃহবন্দী দশাটা কেউ দেখেনি, ওই প্রথম দেখেছিল করোনার কালে আর কি। তো ওটা যেন আর রিপিট না হয়, এটাই চাওয়ার। চলো, অনেকক্ষণ বকবক করে ফেললাম, 11:15 বেজে গেল অলরেডি। আজকের ব্লগটাকে তাহলে এখান থেকেই শেষ করে দিই। কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টেই জানিও। নতুন নতুন অনেকে কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। আর পুরনো অনেকে আছো যারা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না। দেখো, আমি বুঝতে পারি, আবার বলো যে এই ভিডিও দাও, বর্ণালীকে বলছি এটা আমি, কিন্তু কেউ কমেন্ট করো না। কেন এরকম করো? একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। যার মধ্যে অলরেডি একজন দেখলাম 2টো ব্লগেই কমেন্ট করেছে, নতুন, তাকে আমি মানে এই নতুন চিনছি, অহনা মণ্ডল। হ্যাঁ, এই তো সৌম্যর মনে আছে। তো অহনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগে কমেন্ট করার জন্য বা আমাদেরকে দেখার জন্য। এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো আমাদের আর কি, এগিয়ে যেতে সাহায্য করো। তো নতুন যারা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ পেজটাকে লাইক ফলো করো। পেজে একটাও ফলোয়ার আমার বাড়ছে না, আমার খুব কষ্ট হচ্ছে।
তো দেখা হচ্ছে কালকেই আবারও নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।